मैं तहसीन अहमद, सबसे पहले मैं आपसे माजरत चाहता हूं। मेरी बात बहुत तहम्मुल के साथ सुनने और समझने की कोशिश कीजिए। आप लोग से जो वक्त लिए थे उस वक्त पे हम खड़ा नहीं उतर पाए, उसके लिए हम बहुत शर्मिंदा है और आप लोग से हाथ जोड़ के हम उसके लिए माफी मांगते हैं। ये जो वक्त था 20 अक्टूबर का, तो इस पे हम तो किसी का पैसा नहीं दे पाए रहे, उसके लिए हम दिल से शर्मिंदा और फिर से हम आपसे माफी मांगते हैं। কয়েক হাজার মানুষকে প্রতারণায় অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। অভিযুক্ত তাহসিন আহমেদ তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা সাকিল আহমেদের ছেলে। সুদের প্রলোভন দিয়ে টাকা দ্বিগুণ করার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সম্পর্কে আরো জানবো, কৌশিক গাতায় টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, ঠিক কি ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে সাকিল আহমেদের ছেলের বিরুদ্ধে? দেখো, সাকিল আহমেদ যে কিছুদিন আগে পর্যন্ত সংখ্যালঘু সেলের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার ছেলে তাহসিন আহমেদ তিনি একটা সংস্থা খুলে বসেছিলেন, ঠিক চিটফান্ডে সারদা কাণ্ডে যেমন ঘটেছিল ঠিক তেমনি। এবং সেখানে তিনি বলেছিলেন যে এত টাকা রাখলে তার এত % ইন্টারেস্ট সহ রিটার্ন করা হবে। এবং সেই হিসাবে তিনি কিন্তু প্রথম বেশ কয়েকজনকে টাকা দিয়েওছিলেন যাতে মানুষের মনে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। এবং সেই তারপরই তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে এবং প্রায় 3000 থেকে 3500 মানুষ, তারা প্রায় 10 লক্ষ থেকে শুরু করে 20 লক্ষ 25 লক্ষ টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করেছিলেন। এবং তারপরে দেখা যায় বেশ কয়েকজনকে, তার মধ্যে একজন বিএসএফ এর প্রাক্তন যে জওয়ান রয়েছেন, যিনি এই মুহূর্তে উড়িষ্যার STF এর কর্মরত, তার 41 লক্ষ টাকা তিনি দিয়েছেন। এবং দেখা যায় তিনি তার সঙ্গে এইমাত্র আমি কথা বলছিলাম, তিনি 37 লক্ষ টাকা রিটার্ন পেয়ে গেছেন। 4 লক্ষ টাকা তার কিন্তু তিনি। ধন্যবাদ কৌশিক। ভোট হতে চলেছে এমন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের সিইওদের সঙ্গে আলাদা বৈঠক, যার মধ্যে পশ্চিমবঙ্গ, অসম, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি সিইওদের সঙ্গে বৈঠক এবং সংশ্লিষ্ট রাজ্যের SIR প্রস্তুতি নিয়ে বিশদে আলোচনা হয়েছে। ঠিক কি হয়েছে বৈঠকে সরাসরি কথা বলবো। রুমা পাল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, SIR নিয়ে দিল্লিতে দুদিনের বৈঠক, যে বৈঠক শেষ হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের সিইওদের সঙ্গে আলাদাভাবে বৈঠক হয়েছে, কি নিয়ে হলো এই বৈঠক? দেখো, জানিয়ে রাখি, দুদিনের বৈঠক শেষ হয়েছে এবং মূলত এই বৈঠকে SIR নিয়েই হয়েছে। এবং আরও একটা বিষয় যে সিইওদের সঙ্গে কিন্তু আলাদা করে বৈঠক হয়েছে। কোন সিইওদের? পশ্চিমবঙ্গ এবং তার সঙ্গে সঙ্গে আরও 4টি রাজ্য রয়েছে, যেখানে অসম, পুদুচেরি, কেরল এবং তামিলনাড়ু। এবং আগে এটাতে অনেকটাই স্পষ্ট হয়ে যাচ্ছে যে 5টি রাজ্যে যেহেতু 2026-এ নির্বাচন রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে যেখানে বিধানসভা নির্বাচন আগামী বছর রয়েছে, সেখানে আগে SIR হতে পারে এমনটাই কিন্তু বলা হচ্ছিল। সেটা কিন্তু আরও স্পষ্ট ইঙ্গিত দেওয়া হলো যে এই 5 রাজ্যের যে সিইও তাদের সঙ্গে কিন্তু আলাদা করে বৈঠক করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। অন্যদিকে জানিয়ে রাখি যে রাজ্যের অবশ্যই SIR প্রস্তুতি যা কী রয়েছে এবং চূড়ান্ত প্রস্তুতি কী রয়েছে, তার সঙ্গে সঙ্গে ভোটার লিস্ট এবং তার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা, অন্যান্য সমস্ত কিন্তু যে প্রস্তুতি রয়েছে তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে, সমস্ত কিছু কিন্তু দেখেছে নির্বাচন কমিশন। এবং অবশ্যই যেহেতু এটা SIR নিয়েই হয়েছিল এবং বিহারের SIR পরে যেভাবে নির্বাচন রয়েছে বিহারের নভেম্বরে, এবং তার আগেই কিন্তু এই সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত সিইওদের সঙ্গে আলাদা করে বৈঠক হলো, SIR নিয়ে বৈঠক হলো। এবং তার মধ্যেও কিন্তু 5 রাজ্যকে বেছে নেওয়া হলো যাদের নির্বাচন হচ্ছে একেবারে বিধানসভা নির্বাচন 2026-এ, তাদের সিইওদের সঙ্গে কিন্তু আলাদা করে বৈঠক করা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে। এতে অনেকটা ইঙ্গিত মিলছে যে রাজ্যে পরবর্তীতে একদম আগামী বছর নির্বাচন, সেখানে আগে SIR হতে পারে। সেক্ষেত্রে অবশ্যই নির্ভর করতে হবে নির্বাচন কমিশনের ওপর, কবে তারা একদম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে দেয়, কবে SIR হচ্ছে দিনক্ষণ ঘোষণা করে। সেক্ষেত্রে মনে করা হচ্ছে দুদিনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সমস্ত রাজ্যের যে প্রস্তুতি সেটা খতিয়ে দেখা হয়েছে এবং একেবারে ফাইনালাইজ করতে বলা হয়েছে। আরও প্রস্তুতি যেগুলো রয়েছে সেগুলো চূড়ান্তভাবে ফাইনালাইজ করতে বলা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এটা দীর্ঘ বৈঠক ছিল, কালকেও বৈঠক হয়েছে এবং আজকেও বৈঠক হয়েছে, একেবারে পুঙ্খানুপুঙ্খ সমস্ত বিষয় নিয়ে, যেখানে হচ্ছে একদম ভোটার সংখ্যা থেকে শুরু করে, ভোটার লিস্ট থেকে শুরু করে এবং যাবতীয় সমস্ত ইনফ্রাস্ট্রাকচার থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু নির্বাচন কমিশন জানতে চেয়েছে। আর যে কিছু প্রস্তুতি বাকি রয়েছে সেগুলো কিন্তু চূড়ান্ত করার কথাই বলা হয়েছে। এবং অবশ্যই আলাদা করে বৈঠক
বৈঠক হয়েছে সিওদের সঙ্গে, যেই সিওরা একদম পশ্চিমবঙ্গের রয়েছেন এবং এই রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালের সঙ্গে যেহেতু আলাদাভাবে পৃথকভাবে বৈঠক হয়েছে এবং অন্যদিকে 4 জন যে সিও রয়েছে একদম পুদুচেরি, কেরল, তামিলনাড়ু এবং এদের সাথেও কিন্তু আলাদাভাবে বৈঠক হয়েছে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশন যে রাজ্যে কিন্তু ভোট রয়েছে আগামী বছর সেখানে কিন্তু এসআইআর আগে করাতে চাইছে, এরকমই কিন্তু ইঙ্গিত মিলছে। তবে অবশ্যই পুরোটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে, তারা কোন দিনক্ষণ ঘোষণা করে সমস্ত রাজ্যে এবং তার পরবর্তীতে অন্যান্য জায়গায় কবে কোথায় এসআইআর হবে। তবে এটা ঠিক আর মাত্র দিনক্ষণের ঘোষণার অপেক্ষায় চূড়ান্ত প্রস্তুতি হয়েছে এবং সেই নিয়ে এই দুদিনের বৈঠক খুবই গুরুত্বপূর্ণ ছিল এবং পরবর্তীতে অবশ্যই সিও এবং অন্যান্য অফিসিয়ালসরা তারা এখানে এসে এবং পরবর্তীতে যে প্রস্তুতি বাকি রয়েছে বা যেটুকু প্রস্তুতি বাকি রয়েছে তারা অবশ্যই সেটাকে চূড়ান্ত করবেন এবং শুধুমাত্র এখন যেহেতু 28 তারিখ পর্যন্ত একটা অফিসিয়াল ছুটি রয়েছে কিন্তু তারপরেই কিন্তু এসআইআর এর দিনক্ষণ ঘোষণা হতে পারে এমনটা মনে করা হচ্ছে। তবে পুরোটাই নির্ভর করছে নির্বাচন কমিশনের উপরে। ধন্যবাদ রুমা। অর্থাৎ দিল্লিতে এই দুদিনের যে বৈঠক এসআইআর নিয়ে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, অর্থাৎ বোঝাই যাচ্ছে যে এসআইআর এর প্রস্তুতি একেবারে জোর কদমে। আর এর মধ্যে আমরা গতকালকে দেখেছি সিএ শিবির নিয়ে বৈঠক করেছে বিজেপি একদম সল্ট লেকে, যেখানে 700 শিবির করার ভাবনা রয়েছে। খুব শীঘ্রই বনগাঁয় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সিএ ক্যাম্প, প্রত্যেকটি পঞ্চায়েত এলাকায় ক্যাম্প হবে। সিএ সার্টিফিকেট পেতে দেরি হলে আন্দোলন, হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। হুঁশিয়ারি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। তৃণমূল বিএলওদের ওপর নজরদারি চালালে বিজেপিও নজরদারি চালাবে, হুঁশিয়ারি বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদারের। গতকাল সিএ শিবির নিয়ে বঙ্গ বিজেপির বৈঠক, কেন্দ্রীয় নেতৃত্বের সেখানে উপস্থিত ছিলেন এবং তার মধ্যেই 700 শিবির করার ভাবনা নিয়েছে বিজেপি এবং তার সহযোগীরা। ক্যাম্প নিয়ে সচেতনতা শিবির এবং তাদের প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা হবে। প্রত্যেকটি পঞ্চায়েতে সিএ অ্যাপ্লাই করার জন্য ব্যবস্থা করা হবে। যারা উদ্বাস্তু হয়ে এসছে তাদের যেন কোনোভাবে এই সিএর আওতায় থেকে বাদ না যায়, ভারত সরকার এই সুযোগ দিয়েছে। অলরেডি কাজ চলছে। আমি মনে করি এর থেকে ভালো এই উদ্বাস্তুদের জন্য কোনো উপহার হতে পারে না। আর এরই মধ্যে কল্যাণীতে বিজেপির সিএ আবেদন সহায়তা কেন্দ্রে উত্তেজনা তৈরি হলো। বিজেপির গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে, বাইক ভাঙচুর করা হয় সেখানে এবং বিজেপি কর্মীদের মারধরের অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। কল্যাণের বিজেপির বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীদের বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক অম্বিকা রায়। রাত 12টায় সিএ ক্যাম্প কোথায় খোলা থাকে প্রশ্ন বিধায়কের। সিএ ক্যাম্পে নাম করে মদ মাংস খাওয়া হচ্ছিল বলে অভিযোগ করেছেন বিধায়ক। রাত্রি 11:30-12টার সময় সিএর অফিসে কোনো সিএর কাজ হয় বলে আমার তো জানা নেই এবং তারা ওইখানে কি করছিল, তারা ওইখানে 11:30-12টার সময় মদ মাংস খেয়ে তারা উদ্দাম নৃত্য এবং উল্টোপাল্টা আজে বাজে সমস্ত গালিগালাজ করছিল, সেটা নিশ্চয়ই কাঙ্ক্ষিত নয়। এটা তো নতুন করে বলার নেই, আমরা বারবার বলে এসেছি বিজেপি দলটা এই কালচারে আছে এবং তারা সন্ধ্যার পর একটাও সুস্থ থাকে না। মুশকিল হচ্ছে ওদের মধ্যে অরাজকতা, ওদের মধ্যে সমস্যা, ওদের মধ্যে যত গন্ডগোল, আর ওই মদ খেয়ে গন্ডগোল করবেন আর বলবেন যে তৃণমূল করেছে। অন্যদিকে ফের দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। আমি চাইছি দল আমাকে বের করে দিক, তারপর বোঝাবো মুর্শিদাবাদ জেলার রাজনীতি কাকে বলে। নিজের দলকেই চ্যালেঞ্জ ভরতপুরের তৃণমূল বিধায়কের। দলের জেলা নেতৃত্বকেও আক্রমণ করেছেন হুমায়ুন কবির। যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের কি পজিশন ছিল আর কোথায় এসেছে? অপূর্ব সরকার, বিশ্বদেব কর্মকার, নীলিমেশ বিশ্বাস, কাউসার হোসেন, ফতেমা বিবিদের নাম করে আক্রমণ করেছেন হুমায়ুন কবির। পুলিশকেও নিশানা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের। যারা বালির ঘাট থেকে তোলাবাজি করছে ভাগ নিচ্ছে পুলিশ। এক লরি বালি 40,000-এর বদলে 50,000 টাকা লাগছে পুলিশের তোলাবাজির জন্য। আমরা রাজনীতি করতে এসেছি কি লোকের জুলুমবাজির শিকার হতে? ফের বিস্ফোরক তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। দল বিরোধী তোমরা করাচ্ছ তাই করছি, বের করে দাও না। দেখি আমি দেরি তো যেতে চাই, বের করে দেওয়া হোক, তারপরে বুঝাবো এই জেলায় রাজনীতি করা কাকে বলে। যাদের নেতা বানিয়ে রেখেছে তাদের এক এক জনার কি পজিশন, কোথায় ছিল আর কোথায় এসছে, তাদেরকে কতটা সাপোর্ট দিয়ে
কিভাবে সাপোর্ট দেয়া হচ্ছে। আমি তো বলছি, শুধু নাম করে দিলাম। নাম 1 নম্বর শ্রীমান অপূর্ব সরকার, শ্রীমান বিশ্বদেব কর্মকার, শ্রীমান নীলিমেশ বিশ্বাস, শ্রীমান কাউসার হোসেন, শ্রীমান ফতেমা বিবি, শ্রীমান আরেকজন নাজমুল মিয়া। এই যে নেতা, এই নেতাদের ছবি দেয়ালে দেয়ালে টাঙিয়ে দিলে ভোট অটোমেটিক হয়ে যাবে। চিন্তা একবারে 26-এ ভোট ঠিক সুন্দরভাবে মানুষ ভোট দিয়ে দেবে। এইসব নেতাদের গঠন দেখে, এদের চলাফেরা দেখে একদম সুন্দরভাবে ভোট দেবে। জেলাতে যারা মাতব্বরী মডেল হয়েছে, এই মডেলদের যে মানুষের কাছে কতটা গ্রহণযোগ্যতা আগামী ঠিক ভোট আসলেই পেয়ে যাবে। না, আমাকে যদি কেউ অসম্মান করার চেষ্টা করে, আমি তো বলছি আমি দাঁড়াবো 2টো সিটে, 2টোতেই জিতে দেখাবো। পাবলিক কার সঙ্গে আছে সেটাও করে দেখাবো। এবং আমি বলছি যে 20 আছে তো 10-এ যদি নাম নামিয়ে এনে দিতে পারি, তা আমার সেদিনকে জবাব হবে যে হুমায়ুন কবিরের সঙ্গে খারাপ ব্যবহার করলে। হুমায়ুন কবিরের সঙ্গে আম পাবলিক আছে। হুমায়ুন কবির তৃণমূলের প্রতীকে, দিদির প্রতীকে রেজিনগর বাদ দিয়ে ভরতপুরে পাঠিয়েও ওই জন্য 22-এর জায়গায় 20টা সিট হয়েছিল। সেটা যেমন নেত্রীকে দেখে হয়েছিল, পাশাপাশি হুমায়ুন কবির এই জেলায় তৃণমূলের ব্যানারে লড়াইয়ে ছিল বলেই আম পাবলিক হুমায়ুন কবিরকে এতটাই ভালোবাসে। নিজের দলকে যেমন চ্যালেঞ্জ ছুড়েছেন হুমায়ুন কবির, এরই পাশাপাশি পুলিশকেও নিশানা করেছেন তিনি। যারা বালির ঘাট থেকে তোলাবাজি করছে তার ভাগ নিচ্ছে পুলিশ। 1 লরি বালি 40,000-এর বদলে 50,000 টাকা লাগছে পুলিশের তোলাবাজির জন্য। আমরা রাজনীতি করতে এসেছি কি লোকের জুলুমবাজির শিকার হতে? এমনই বিস্ফোরক অভিযোগ হুমায়ুন কবিরের। তিনি আর কি বললেন শুনবো। 2023 সাল থেকে আমার বিধানসভায় 2জন ব্লক সভাপতি, একটা মুস্তাফিজুর রহমান সুমন ভরতপুর 2, আর 1-এ হচ্ছে নজরুল ইসলাম টার্জেন, তাকে সরানোর জন্য 2023 সাল থেকে বলে আসছি। কতবার যে চিঠি দিয়েছি, কতবার যে হোয়াটসঅ্যাপে দিয়েছি, কতবার যে নেতৃত্বকে বলেছি, আজ পর্যন্ত হয়েছে? তাহলে এটা থেকেই তো প্রমাণ হয় যে কে কার কথা শোনে। অথচ তারা চোরের মায়ের বড় গলা বলে একটা প্রবাদ বাক্য আছে গ্রামগঞ্জে। তা যারা চোরচর্ম করছে, বালির ঘাট থেকে তুলাবাজি করছে, পুলিশের সাথে তুলা নিচ্ছে, ভাগ নিচ্ছে, পুলিশও মজা পেয়ে গেছে। একটা বালির গাড়ি আসলে, একটা পাথরের গাড়ি আসলে, যেখানে একটা কর্মী বা একটা কোনো মানুষ একটা বাড়ি করতে গেলে যেটা 1 লরি বালি 40,000 টাকায় পাওয়ার কথা, আজকে পুলিশের জুলুমের জন্য সেটা 50,000 লাগছে। 10,000 টাকা পার গাড়িতে পুলিশের জুলুমের জন্য লাগছে। তাহলে কেন এসবগুলা হচ্ছে? কেন হবে? আমরা রাজনীতি করতে এসেছি লোকের জুলুমবাজির শিকার হতে? পুলিশ এখানে চাকরি করবে, মাইনা পায় না। পুলিশের সব সুবিধা, আপনি পুলিশের ক্যান্টিন আছে, যান পুলিশের ক্যান্টিনে, একটা পুলিশের পরিবারের লোকরা যা গিয়ে কোনো জিনিস কিনতে, ক্যান্টিনে মাল ঢোকার সঙ্গে সঙ্গে পুলিশের সব বাইরে সেল করে দেওয়া বা নিজের সেই মাল ক্রয় করে 10% 20% বেশিতে বাইরে বিক্রি করার জন্য মালই পাওয়া যায় না ক্যান্টিনে। দলের বিরুদ্ধেই ফের মুখ খুললেন হুমায়ুন কবির, দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আর এ নিয়ে কটাক্ষ করেছে বিজেপির সাংসদ সুকান্ত মজুমদার কি বলছেন শোনাবো। দেখুন, হুমায়ুন কবির সাহেব মাঝে মাঝে এরকম জেগে ওঠেন, মাঝে মাঝে নানা রকম কথা বলেন, আমরা তার যৌক্তিকতা বুঝতে পারি না। যদি লড়তে হয় তাহলে বাইরে গিয়ে লড়ো, তুমি ওখানে থেকে কীভাবে লড়বে? তুমি বলছো তৃণমূলের সাথে লড়াই করব, অমুক করব, তমুক করবো, অথচ তৃণমূল কংগ্রেস ছেড়ে যাওয়ার সাহস দেখাতে পারছো না, তাহলে তুমি লড়াই করবে কিভাবে? আমরা যেমন উল্টো দিকে লড়াই করছি, গুলি খেলেও লড়াই করব, বা আমাদের সাংসদের মুখ ফাটিয়ে দিয়েছে তাও লড়াই করব, ভোটে জিতলেও লড়াই করব, ভোটে হারলেও লড়াই করব। লড়াই আমাদের চলবে যতক্ষণ না পর্যন্ত এই দেশদ্রোহী সরকারকে আমরা এই দেশ থেকে উৎখাত করছি। চলে আসি বড় খবরে। কয়েক হাজার মানুষকে প্রতারণায় অভিযুক্ত তৃণমূল নেতার ছেলে। অভিযুক্ত তাহসিন আহমেদ তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা সাকিন আহমেদের ছেলে।
সুদের প্রলোভন দিয়ে টাকা দ্বিগুণ করার নামে প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এ সম্পর্কে আরো জানবো, কৌশিক গাতায় টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, ঠিক কি ধরনের প্রতারণার অভিযোগ রয়েছে জাকিল আহমেদের ছেলের বিরুদ্ধে? দেখো, শাকিল আহমেদ যে কিছুদিন আগে পর্যন্ত সংখ্যালঘু সেলের পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের সংখ্যালঘু সেলের ভাইস প্রেসিডেন্ট ছিলেন, তার ছেলে তাহসিন আহমেদ তিনি একটা সংস্থা খুলে বসেছিলেন, ঠিক চিটফান্ডে সারদা কাণ্ডে যেমন ঘটেছিল ঠিক তেমনি। এবং সেখানে তিনি বলেছিলেন যে এত টাকা রাখলে তার এত পার্সেন্ট ইন্টারেস্ট সহ রিটার্ন করা হবে। এবং সেই হিসাবে তিনি কিন্তু প্রথম বেশ কয়েকজনকে টাকা দিয়েওছিলেন যাতে মানুষের মনে বিশ্বাসযোগ্যতা অর্জন করা যায়। এবং সেই তারপরই তার ব্যবসা ফুলে ফেঁপে ওঠে এবং প্রায় 3,000 থেকে 3,500 মানুষ, তারা প্রায় 10 লক্ষ থেকে শুরু করে 20 লক্ষ 25 লক্ষ টাকা পর্যন্ত এখানে ইনভেস্ট করেছিলেন। এবং তারপরে দেখা যায় বেশ কয়েকজনকে, তার মধ্যে একজন বিএসএফ এর প্রাক্তন যে জওয়ান রয়েছেন, যিনি এই মুহূর্তে উড়িষ্যার STF এর কর্মরত, তার 41 লক্ষ টাকা তিনি দিয়েছিলেন। এবং দেখা যায় তিনি তার সঙ্গে এইমাত্র আমি কথা বলছিলাম, তিনি 37 লক্ষ টাকা রিটার্ন পেয়ে গেছেন। 4 লক্ষ টাকা তার কিন্তু তিনি ধন্যবাদ কৌশিক।